প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এম এরশাদুল আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ধনিয়া কলেজ, ঢাকা। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10টি অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়, যেটির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী ইংলিশে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই অধ্যায়টি তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। তো তোমাদের ক্লাসের প্রস্তুতি হিসাবে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে। বই প্রয়োজন নেই, খাতা কলম নিয়ে বসবে এবং আমি আশা করি অবশ্যই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আর এখানে কিছু কথা বলা প্রয়োজন। তোমরা ফার্স্ট ইয়ারে যে 10টি অধ্যায় তোমাদের রয়েছে, এর মধ্যে কমপক্ষে 5 থেকে 6টি চ্যাপ্টারের সাথে তোমাদের পূর্ব পরিচিতি রয়েছে। অর্থাৎ তোমরা 9-10-এ হিসাব বিজ্ঞানের যেমন জাবেদা করেছো, খতিয়ান করেছো, নগদান বই করেছো, রেওয়ামিল করেছো, আর্থিক বিবরণীও করেছো। তো এগুলির সাথে মোটামুটি তোমাদের কিছুটা ধারণা রয়েছে। আর আজকে যেই চ্যাপ্টারটা আমি পড়াবো ইনশাল্লাহ, সেই চ্যাপ্টারটা একেবারেই তোমাদের কলেজ জীবনে প্রথম নতুন অধ্যায় এবং ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বাংলায় ব্যাংক সমন্বয় বিবরণী যেটাকে আমরা বলি, সেটা তোমাদের মেট্রিকে ছিল না, ইন্টারেই প্রথম। তো বরাবরের মতোই তোমাদেরকে আমি বলতে চাই যে অঙ্ক, আমাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। যে কোনো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট ভালো বোঝার জন্য, ভালো করার জন্য নিয়মকানুনগুলি ভালো জানা উচিত। কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে দেখতে পাই বা দেখি যে ছেলেমেয়েরা খালি অঙ্ক বেশি করতে চায়, নিয়মকানুনগুলি বেশি শিখতে চায় না। তো তোমরা যেহেতু নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, সেই হিসাবে তোমাদেরকে আমি জোর দিয়ে বলতে চাই, অ্যাকাউন্টিংয়ে সব অঙ্কই তুমি করতে পারবে যদি তুমি নিয়মগুলি ভালো করে শিখে নাও, ঠিক আছে? আর আজকে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক তোমাদের ইনশাআল্লাহ একটা অঙ্ক করাবো আশা করছি। এর আগে একটু থিওরিটিক্যাল দিকটা আলোচনা করে নিতে চাই। তোমরা যদি খাতা কলম নিয়ে বসো, একটু লিখো, তোমাদের উপকার হবে। আর আজকের এই ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই বলবো, ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটা আমি যখন ক্লাসে তোমাদেরকে করাই, আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখি যে আসলে ঠিক অঙ্কগুলো কমফোর্ট ফিল করে না করার ক্ষেত্রে। তা আমি তোমাদেরকে, তোমরা যে কজন ক্লাস দেখছো, আমি নিশ্চিত করে ইনশাল্লাহ বলতে পারি, তোমরা যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনো, লিখো, তুমি সবাই অঙ্ক করতে পারবে। আজকের ক্লাস দেখার পরে কালকে থেকে অঙ্ক করতে পারবে, ঠিক আছে? তো প্রথম আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সংজ্ঞা শিখব। কাকে বলে বা সংজ্ঞা শিখব প্রথম আমরা। তারপরে প্রকারভেদ শিখব, ঠিক আছে? তো প্রথম একটু সংজ্ঞাটা লিখে নাও তোমরা। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে এমন একটি বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে এমন একটি বিবরণী যেখানে নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে সমতা বিধান করা হয়। এটা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা, অনেক বড় বড় ডেফিনেশন রয়েছে। তো আমি সংক্ষেপে তোমাদেরকে মূল জিনিসটা বুঝিয়ে দিতে চাই যে ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে সমতা বিধান করার একটি বিবরণী। সমতা বিধান করা মানে দুটি বই সমান করা। তো সমান করতে গেলে আমাদের কিছু কথা জানতেই হয়। এর মধ্যে কিছু তোমরা কিছু জানো, কিছু জানো না। তো যেগুলি জেনে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে যাই।
ব্যাংক সমন্বয়ের সংজ্ঞা তোমরা নিশ্চয়ই লিখছো। একটি নির্দিষ্ট সময়ে, আর একটু ব্যাপকভাবে যদি বলি, একটি নির্দিষ্ট সময়ে নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে মিলকরণ করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বলবো। ঠিক আছে? তো ব্যাংক সমন্বয় বিবরণীর এই যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি, সংজ্ঞার মধ্যেই চলে আসছে দুটি কথা, দুটি বইয়ের কথা চলে আসছে। একটা হলো নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণী, ওটা আগে সনাতন পদ্ধতিতে পাস বই বলা হতো, পাস বই। আর ইংলিশে ব্যাংক বিবরণীকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি। তো আসলে তোমরা এই দুইটা বই সম্পর্কে একটু ধারণা না নিয়ে যদি অঙ্ক করো, তাহলে তুমি অঙ্কের মজাটাই পাবে না। অঙ্কের মজা পেতে হলে অঙ্কের ভিতরের দিকগুলি খুব ভালো করে বুঝে নিতে হয়। তো যেটা আমি সবসময় করে থাকি, যে কারণে আমার স্টুডেন্টরা সবসময় বলে যে স্যার আপনি করালে আমরা সহজেই অঙ্ক ধরতে পারি। আমি আশা করছি তুমি কালকে থেকেই ব্যাংক সমন্বয় করতে পারবা, যদি তুমি আমার এই কথাগুলো, ছোট্ট ছোট্ট কিছু কথা মনে রাখো। কেমন? তো নগদান বই, আমি যদি তোমাকে প্রশ্ন করি নগদান বই কে রাখে, তুমি সরাসরি অ্যান্সার দিবে নগদান বই একজন ব্যবসায়ী রাখে, নগদান বই একজন ব্যবসায়ী সংরক্ষণ করে। ঠিক আছে? নগদান বইতে ব্যবসায়ী কি সংরক্ষণ করে? তুমি বলবে নগদান বইতে ব্যবসায়ী সমস্ত নগদ প্রাপ্তি ও প্রদান অথবা জমা ও খরচগুলি লিখে। ঠিক আছে? তো এই এতটুকু জানলে এনাফ। নগদান বইয়ের অনেক কথা রয়েছে, বাট আমার অঙ্ক করার প্রয়োজনে আমার এতটুকু জানতে হবে। নগদান বই তো আমরা বলবো যে বইতে একটি প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত লেনদেন লেখা হয় সেগুলিকে আমরা নগদান বই বা ক্যাশবুক বলবো। নগদান বইয়ের নগদান বই সম্পর্কে আমাদের আরেকটু কথা বলি, যে তোমরা এগুলি হয়তোবা তোমরা যে নগদান বই তোমাদের রয়েছে, তোমরা 9-10-এও করেছো। নগদান বই করার কিন্তু একটা সুনির্দিষ্ট রুল আছে। নগদান বই আমরা কি লিখি? সমস্ত জমাগুলো ডেবিট পাশে লিখি, সমস্ত খরচগুলি ক্রেডিট পাশে লিখি। নগদান বই তো আমি আমার মন গড়া করলে হবে না। নগদান বইয়ের একটা সুনির্দিষ্ট রুল আছে, সেই রুলটা হচ্ছে সমস্ত প্রাপ্তিগুলি ডেবিট, প্রদানগুলি ক্রেডিট, জমাগুলো ডেবিট, খরচগুলি ক্রেডিট। ঠিক তার বিপরীত হচ্ছে ব্যাংক বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা অন্তত এই যুগে তোমাদের সবার থাকা উচিত। সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, সবার ব্যাংক স্টেটমেন্ট, যেটা বেশি না, আজ থেকে 10-15 বছর আগেও ব্যাংক স্টেটমেন্ট সব ব্যাংকে দিত না। ব্যাংক স্টেটমেন্টের প্রচলন ছিল না। কিসের প্রচলন ছিল? পাস বইয়ের প্রচলন ছিল। ঠিক আছে? পাস বইয়ের প্রচলন, পাস বইয়ের মধ্যে একজন আমানতকারী সমস্ত তথ্য লেখা থাকতো, কত টাকা জমা, কত টাকা খরচ ইত্যাদি। এখন পাস বই আমার মনে হয় না প্রত্যন্ত অঞ্চল বলো, গ্রামাঞ্চল বলো, বাংলাদেশের সমস্ত ব্যাংক এখন কি বলে কম্পিউটারাইজড হওয়ার কারণেই আমাদের ব্যাংক বিবরণী এক টিপে আমরা জানতে পারি ব্যাংক বিবরণীর মধ্যে একজন আমানতকারীর কত টাকা জমা আছে, কত টাকা খরচ আছে, সে সারা বছরে কি কি লেনদেন করেছে। ঠিক আছে? তো ব্যাংক বিবরণী সম্পর্কে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ব্যাংক বিবরণী কার কাছে থাকে, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, তুমি এক কথা অ্যান্সার দিবে, ব্যাংক বিবরণী থাকে ব্যাংকের কাছে। ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক। তাহলে ব্যাংক বিবরণীর মধ্যে আমরা যে লেনদেন লিখবো সেটারও তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা আসলে কি অঙ্ক করতে গেলে কিছু কৌশল শিখলে হয় কি, মেধা তো সবাই একরকম না, সবাই শিখতে পারে। ব্যাংক বিবরণী হচ্ছে নগদান বইয়ের বিপরীত। তুমি যদি এইটুক কথা মনে রাখো, ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সমস্ত জমাসমূহ কোন পাশে লেখা হয়? ক্রেডিট পাশে লেখা হয়। সমস্ত জমা, আমি কিন্তু নগদান বই একটু আগে বলেছিলাম, নগদান বইতে জমাগুলো ডেবিট পাশে লেখা হয়, আর ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সমস্ত জমাগুলো ক্রেডিট পাশে লেখা হয়, আর সমস্ত খরচ বা উত্তোলন সমূহ ডেবিট পাশে লেখা হয়। এতটুকু জানলেই এনাফ। এখন ব্যাংক বিবরণীর সংজ্ঞাটা আমি যদি ডিফাইন করি স্পষ্টভাবে, সুন্দরভাবে, তাহলে আমরা এইভাবে, ব্যাংক বিবরণী হচ্ছে এমন একটি বিবরণী যেখানে ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, আমানতকারীর যাবতীয় তথ্য লিপিবদ্ধ করা হয়, সেটি হচ্ছে ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের উপরে দেখবা লেখা আছে, সে মনে করো এবি ব্যাংক, ধনিয়া শাখা, ঢাকা। আমানতকারীর হিসাবও তো 3 প্রকার, তোমরা হয়তো জানো, সঞ্চয় হিসাব, চলতি হিসাব, স্থায়ী হিসাব। তুমি কোন হিসাবের নামও লেখা থাকবে? সঞ্চয় হিসাব।
তারপরে তোমার 3টা কলাম সাধারণত ব্যাংক স্টেটমেন্টে থাকে, এক এক ব্যাংক একইভাবে করে, তবে মূল 3টা যে কলাম অবশ্যই থাকবে। একটা হলো তারিখ, একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট, আর একটা ব্যালেন্স। সরি 3টা না, 4টা কলাম অবশ্যই থাকবে। আমরা তারিখ, কোন তারিখের লেনদেনটা ব্যাংক স্টেটমেন্টে লেখা থাকবে। এরপরে ডেবিট বলতে আমি একটু আগে বলেছি, ডেবিট বলতে আমরা কি বলবো, ডেবিটের মধ্যে আমার সমস্ত খরচগুলি বা উত্তোলনগুলি লেখা হবে ব্যাংক স্টেটমেন্টে। আর ক্রেডিটের মধ্যে তুমি যা জমা দিয়েছো বা তোমার অ্যাকাউন্টে যা জমা হয়েছে সবগুলি লেখা থাকবে। আর ব্যালেন্সের কলামে তো তুমি বুঝতেই পারো তোমার সর্বশেষ কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা লেখা থাকবে। তো এই দুইটা তথ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। নগদান বই, ব্যাংক বিবরণী, নগদান বই, ব্যাংক বিবরণী, এইটুকু জানলেই আমরা অঙ্কের দিকে যেতে পারবো। তারপরেও আরও অনেক কথা ছিল, আসলে এগুলি অনলাইন ক্লাসে আমাদের বলা একটু টাফ হয়ে যায়, এখানে সময়ের কিছু লিমিটেশন থাকে। তোমরা দোয়া করো এবং আমরা দোয়া করি যেন ইনশাল্লাহ আমরা ক্লাসে ফিরে যেতে পারি, তোমাদের সাথে তোমাদেরকে দেখতে পাই, তোমাদের সাথে হাতে কলমে শিক্ষা দিতে পারি। হ্যাঁ, তো আপাতত আমি একটা অঙ্কে যেতে চাই। আরও অনেক আলোচনা থিওরিটিক্যাল ছিল, তো সেগুলি করলে দেখা যায় অঙ্ক শেষ করা যায় না। হ্যাঁ, তার জন্য আমি একটা অঙ্ক বলবো, তোমরা একটা অঙ্ক লিখো একটু প্লিজ। তারপরে একটু প্রকারভেদটা লিখে নাও। প্রকারভেদ বলছিলাম, ব্যাংক সমন্বয় বিবরণী আসলে আমি প্রথম প্রচলিত পদ্ধতি ট্র্যাডিশনাল মেথডের একটা অঙ্ক করাবো। তারপরে আমাদের দ্বৈতজের সংশোধন পদ্ধতি আছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে সামনে যাব। তো আপাতত আমরা 2 ধরনের ব্যাংক সমন্বয় দেখছি, একটা হলো প্রচলিত বা সনাতন পদ্ধতি ট্র্যাডিশনাল মেথড, আর একটা হচ্ছে দ্বৈতজের সংশোধন পদ্ধতি। হ্যাঁ, তো আমি এগুলি মুছি, একটা অঙ্ক লিখবো এক সাইডে, করবো এক সাইডে। তোমরা একটু প্রস্তুতি নিয়ে তোমরা একটু লিখে ফেলো। এটা কোম্পানির নাম বলছি পদ্মা লিমিটেড। পদ্মা লিমিটেড কোম্পানির 2019 সালের পদ্মা লিমিটেড কোম্পানির 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের নিম্নের তথ্য থেকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এক নাম্বার এন্ট্রি, প্রথম অঙ্ক। যেহেতু আমি যদি একেবারেই প্রথম দিকে তোমাদের একটা কমপ্লিকেটেড বড় একটা অঙ্ক করাই, তোমাদের অঙ্কের মজাটা নষ্ট হবে, তোমরা অঙ্কটা বুঝতে একটু সমস্যা হতে পারে। এর জন্যই প্রথমে একটু সহজ, একটু বেসিক টাইপের তথ্য দিয়ে কিছু অঙ্ক করাচ্ছি যেন তোমরা বুঝতে পারো। এক নাম্বার যে এন্ট্রি, এটা লেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা, অর্থাৎ আমরা ব্যাংক সমন্বয়ে শুরু করব, নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স দিয়ে শুরু করব। 2 নাম্বার এন্ট্রি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 40,000 টাকা। 3 নাম্বার, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা
30,000 টাকা। 4 নাম্বার, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু আদায় হয়নি। 10,000 টাকা। 5 নাম্বার, মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন, মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন। 5,000 টাকা। 6 নাম্বার, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 4,000 টাকা। 7 নাম্বার, লাস্ট এন্ট্রি, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2,000 টাকা। এই হলো অঙ্কটা। কেমন? তো অঙ্কটা আমরা সলিউশনে যাব এক্ষুনি। তোমাদের সৃজনশীল পদ্ধতি সম্পর্কে তো নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। আমাদের হিসাব বিজ্ঞানে সৃজনশীল যে পদ্ধতি, তাতে 10 নম্বরের একটা অঙ্কের নাম্বার বন্টনটা থাকে এইভাবে 2, 4, 4। কেমন? একটা অঙ্কের নাম্বার হচ্ছে 10, সেটা ভাগ থাকে এভাবে 2, 4, 4, অর্থাৎ 10। তো এই 10 নম্বরের মধ্যে অঙ্কটা শিক্ষাটাই আমাদের মুখ্য বিষয়। আর বাকি এটার সাথে যে আরও ক, খ, গ, 3টার মধ্যে ক তুমি অ্যান্সার করতে পারবে, খ অ্যান্সার করতে পারবে, এগুলি খুব সোজা কিছু থাকে। এখানেই যদি আমরা বলি ব্যাংকের লেনদেন কয়টি, ব্যাংক থেকে উত্তোলন কয়টি, সহজ কিছুই থাকে ক, খর মধ্যে, সেটাও দেখাবো। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যখন আমরা অঙ্কটা শিখে ফেলবো, তখন আমরা ওই প্রশ্নগুলির অ্যান্সার আমাদের বুদ্ধি থেকে আমরা এমনিতে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? তো এবার আমি অঙ্কটা সলিউশন করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আশা করি সবাই পারবে, সবাই বুঝবে। তোমাদের তো এখানে আমাকে প্রশ্ন করার সুযোগ নাই। ক্লাসে তো ছেলেমেয়েরা আমি বোর্ডে টেনে নিয়ে এসে একবারের জায়গায় 10 বার বুঝিয়ে দিয়ে স্যাটিসফাই করে ছেলেমেয়েদেরকে ক্লাসে সবসময় যেটা করে থাকি, তো সেটা সম্ভব হচ্ছে না। তোমাদের যত কিছু জানার থাকে, বোঝার থাকে, তোমরা আমার নাম্বার ফার্স্ট ইয়ার তোমাদেরকে আমি দিয়েছি, তোমাদের কাছে আমার নাম্বার আছে। আমি গত ক্লাসের পরে আমি অবাক হয়েছিলাম যে আমাদের ধনিয়া কলেজ ছাড়াও বাইরের অনেক কলেজের আমি দেখেছিলাম আমার ওই ক্লাসটা 3800 ভিউ হয়েছে। হ্যাঁ, তো তোমাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। আমি তোমাদের ক্লাস নেওয়ার পরে আমার ওখানে কমেন্ট, যদি তুমি কোনো একটা কমেন্ট করো, সেটা আমাদের জন্য আনন্দের। কেমন? আর কোনো প্রয়োজন নাই, তো তোমার যত সমস্যা আছে তুমি আমাকে জানাও, আমি ইনশাল্লাহ তোমার সলিউশন করে দিব। সেটা ওভার টেলিফোন অর ফিজিক্যালি তুমি আসতে পারো। তো ফিজিক্যালি তো আপাতত সম্ভব হচ্ছে না, তুমি কমেন্টের মাধ্যমে বা ফোন করে তুমি তোমার কোনো প্রশ্ন জানার থাকলে অ্যান্সার করতে পারো। তো আজকে আমরা অঙ্কটা করছি। প্রথম উপরে লিখবা কোম্পানির নাম। কোম্পানির নাম কি? পদ্মা লিমিটেড। তারপরে দ্বিতীয় লাইনে লিখবা ব্যাংক সমন্বয় বিবরণী। তৃতীয় লাইনে লিখবা 31শে ডিসেম্বর
আমরা কত সালের অঙ্ক করছি? 2019 সাল। এই তো, এই হলো আমাদের অঙ্কর শিরোনাম। তারপরে ঘরটা খুবই সহজ, বিবরণ টাকা টাকা, জাস্ট সহজ একটা ঘর। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে ঘর আঁকবা। ব্যাস, এই ঘর বিবরণ। টাকা টাকা, এটা তুমি এখানে বিস্তারিত বিবরণ পরিমাণ টাকা লিখতে পারো, বিবরণ টাকা টাকা, দ্যাটস এনাফ। হ্যাঁ, বিবরণ টাকা টাকা, এই হলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করার ছক। ঠিক আছে, তো এবার আমরা অঙ্কটা শুরু করব। প্রথম আমরা তোমার খেয়াল করতে হবে অঙ্ক করার অঙ্ক যে তুমি শুরু করবা, নগদান বইয়ের ব্যালেন্স দিয়ে শুরু করবা বা না ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স দিয়ে শুরু করব। আমাদের এখানে কিন্তু অঙ্কে দেওয়া আছে নগদান বইয়ের ব্যাংক জমা উদ্বৃত্ত। আমরা নগদান বইয়ের ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে, এটা দিয়ে অঙ্ক শুরু করব। এটা দিয়ে শুরু করার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। তুমি যদি ব্যাংক বিবরণী দিয়ে শুরু করো, অ্যান্সার পাবো নগদান বইয়ের অ্যান্সার। আর যদি নগদান বই দিয়ে শুরু করি, তাহলে আমরা পাবো ব্যাংক বিবরণীর অ্যান্সার। তো আমাদের এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দিয়ে শুরু ব্যালেন্স দেওয়া আছে প্রশ্নে। আমরা প্রথম লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। টাকার অঙ্কটা প্রথম কলামে লিখবে না, দ্বিতীয় ঘরে আমাদের ব্যালেন্স দেওয়া আছে কত? 50,000 টাকা। সুন্দর করে দ্বিতীয় কলামে লেখো 50,000 টাকা। এরপরে তুমি লেখো যোগ, নিচে লেখো যোগ, লিখে একটু আন্ডারলাইন করে দাও। তারপরে লিখো বিয়োগ, মাঝামাঝিতে লেখো বিয়োগ। যখন অঙ্ক শুরু করি, আলোচনা শুরু করি, তখন আমি বলেছিলাম তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে দুইটা বইয়ের মধ্যে সমতা বিধান করা, দুইটা বইয়ের মধ্যে সমান করা। হ্যাঁ, দুইটা বই সমান করতে হলে কখনো কখনো যোগ করতে হয়, কখনো কখনো বিয়োগ করতে হয়। যদি তুমি দেখো নগদান বইতে টাকা বেশি আছে, তখন বেশি থাকলে মাইনাস করে দিব। যদি দেখি নগদান বইতে কম আছে, তখন আমরা যোগ করে দিব। সেটা তুমি অঙ্কটা পড়লেই বুঝতে পারবে আশা করি। এখানে আরও অনেক আলোচনা ছিল, আমি একটু সরাসরি সামনের দিকে গিয়েছি, কারণ দেখা যায় যে তোমাদের একটা ক্লাসের মধ্যে যদি আজকে নিয়ম আলোচনা করি, আবার তোমাদের হয়তো আদৌ অঙ্কই করা হবে না এই মাসের মধ্যে। তো আমাদের ক্লাসের সংখ্যা খুব কম হওয়ার কারণে আমাদেরও কিছু আমার একটু অভিজ্ঞতা হয়েছে যে সরাসরি অঙ্ক ছাড়া আর কোনো রাস্তা নাই। যেটা আমি সবসময় করে থাকি, ব্যাংক সমন্বয় বিবরণী করার একটা ছকটা প্রথম ক্লাসে দিয়ে দিই, দুইটা ছক আছে, তারপরে ক্লাসে ওইটা বাসা থেকে একটু পড়ার সময় দিই, আর পরের ক্লাসে অঙ্ক করাই। তো আজকে তোমার সরাসরি অঙ্কে যাচ্ছি, তারপরে আমি কনফিডেন্ট তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা যদি একটু মনোযোগ দাও। হ্যাঁ, তো আমাদের প্রথম লিখে ফেললাম। এখন তুমি যোগ হবে না বিয়োগ হবে, তুমি একটু খেয়াল করো। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখন আমাদের অনেক স্টুডেন্টদেরকে আমি দেখি যে এটা মুখস্থ করে ফেলে, স্যার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন, এটা যোগ, কিন্তু এটা কেন যোগ যদি জিজ্ঞেস করি, অনেকে সঠিক ব্যাখ্যা দিতে পারে না। হ্যাঁ, তাইলে তো কি হলো, তাহলে তো তোমার শিক্ষা হলো না, তুমি বুঝতে পারলা না। অনুমান করে তো যোগ বিয়োগে লিখে দিলে হবে না, কনফার্ম হয়ে লেখা উচিত। আচ্ছা, ইস্যুকৃত চেক, চেক ইস্যু করা মানে কি? চেক ইস্যু করা মানে সহজ বাংলায় বলে চেক দেওয়া। আমরা চেক কাদেরকে দিই? চেক কাদেরকে দিই? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমাদের কাছে কোনো টাকা পায়, তাহলে আমরা তাদেরকে চেক দিই। তো চেক দেওয়ার পরে একটু কথা প্রেক্ষাপটটা শুনে নাও। আমি একটা ব্যক্তি মিস্টার রহিমকে একটা চেক দিলাম 10,000 টাকার। আমি মিস্টার রহিমকে একটা 10,000 টাকার চেক দিলাম। চেক দেওয়ার পরে রহিমের কাজ কি হবে? রহিম সাহেবের কাজ হবে চেকটা নিয়ে ব্যাংকে উপস্থাপন করে টাকা তুলে নেওয়া। যদি তাই হয়, তাহলে কিন্তু এই দুইটা বই অর্থাৎ নগদান বই আর ব্যাংক স্টেটমেন্টের মধ্যে কোনো গরমিল হয় না বা হতো না। কিন্তু যদি ব্যাপারটা আমাদের এখানে বলা হয়েছে ইস্যুকৃত উপস্থাপিত হয়নি, রহিম সাহেবকে যে চেকটা দিয়েছিলাম উনি চেকটা নিয়ে ব্যাংকে যায়নি, উপস্থাপন করে নাই, তাহলে তো গরমিল হয়ে গেছে। এখানেও ঠিক তাই, ইস্যুকৃত চেক ব্যাংকে, আমি অর্থাৎ 40,000 টাকার একটা চেক দিয়েছিলাম আমার পাওনাদারকে, চেক দিলে আমি নগদান বইতে কোথায় লিখবো?
ক্লাসে যখন জিজ্ঞেস করি আমার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম সুন্দর অ্যান্সার দেয়, স্যারকে এই দিকে লিখবো। আমি চেক ইস্যু করেছি, নগদান বইতে অবশ্যই এই দিকে খরচ হিসাবে লিখে ফেললাম কত টাকার, 40,000 টাকা। এখন এই চেকটা তো উপস্থাপিত হয়নি, ব্যাংকে যায় নাই, চেক নিয়ে উপস্থাপিত হয় নাই মানে কি ব্যাংকে যায়নি। তো ব্যাংকে না যাওয়াতে গরমিল হয়েছে না দুইটা বইয়ের মধ্যে? নগদান বইতে টাকা আমি কমিয়ে দিয়েছি অলরেডি, আর ব্যাংকে কোনো টাকা কমে নেই, চেক নিয়েই তো যায় নাই। তাহলে এখন দুইটা বইয়ের মধ্যে যদি আমি সমান করতে চাই, তুমি বলো এটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? এটা অবশ্যই যোগ হবে। যদি আমি দুইটা বইয়ের মধ্যে, আমি তো অলরেডি নগদান বইতে কমায় দিছিলাম, যেই টাকা কমায় দিছিলাম সেই টাকাটা যদি যোগ করে দেই, তাহলে ওই দুইটা বইয়ের মধ্যে সমতা হবে, দুইটা বইয়ের মধ্যে মিল হবে। তার জন্য এটা আমরা 1 নাম্বার যোগের আইটেমের মধ্যে 1 নাম্বার লিখব। যোগের 1 নাম্বার লিখব, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা? আমরা এগুলি সব প্রত্যেকটা প্রথম কলামে লিখব, 40,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এর বাইরে আর কিছু করার নেই। তোমরা সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। বোঝার জন্য ফোন করলে আমি 1 বার না 10 বার বোঝাই দিব, কিন্তু অনলাইন ক্লাসে এর চেয়ে বেশি সম্ভব না। আমি যা বলেছি তুমি যদি একটু বোঝার চেষ্টা করো, আশা করি অবশ্যই বুঝতে পারবে। চেক ইস্যুকে আমি কেন যোগ করেছি? আমি চেক দিয়েছিলাম পাওনাদারকে, চেকটা নিয়ে পাওনাদার ব্যাংকে যায়নি, না যাওয়ার কারণে আমার নগদান বই থেকে টাকা কমে গিয়েছে, ব্যাংকের ব্যাংক স্টেটমেন্টে অর্থাৎ ব্যাংকে যায় না উপস্থাপনের কারণে ব্যাংক থেকে কোনো টাকা কমে নাই। যে টাকা নগদান বইতে আমরা কমিয়েছিলাম ওই টাকাটা যদি যোগ করে দেই তাহলে দুইটা বইয়ের মধ্যে সমান থাকবে, এই কারণে এটা আমি যোগ করেছি। এরপরে 3 নাম্বার, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 30,000 টাকা। দেনাদার পাওনাদার সম্পর্কেও আমাদের স্টুডেন্টরা সত্যিকার অর্থে অনেকেই মানে কনফিউশনে ভোগে। হ্যাঁ, যে দেনাদার কাকে বলে, পাওনাদার কাকে বলে, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলি কি জিনিসগুলি স্পষ্ট অ্যাকুরেট। তোমার অ্যাকাউন্টিং ভালো শিখতে হলে এই সমস্ত জিনিসগুলি খুব পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকা উচিত। হ্যাঁ, তো দেনাদার হচ্ছে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যে আমরা টাকা পাবো, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমরা টাকা পাবো তাদেরকে আমরা দেনাদার বলবো বা প্রাপ্য হিসাব বলবো। কেমন? তো এখানে বলছে আমার একজন দেনাদার মিস্টার রহিম, যেটা উদাহরণ দিচ্ছিলাম, মিস্টার রহিম আমার একজন দেনাদার, আমি রহিমের কাছে টাকা পাই। কেমন? রহিমের কাছে আমি কত টাকা পাই? 30,000 টাকা পাই। রহিম যদি আমার কাছে, দেখো রহিম কিন্তু আমার টাকাটা দুইভাবে দিতে পারে। রহিম আমার হাতে যদি এসে দেয় যে আপনার পাওনা টাকা নেন, তখন আমি এটা সাথে সাথে 30,000 টাকা পাবো, পেয়ে নগদান বইতে এটা লিখবো, ডেবিট পাশে জমা হিসাবে লিখবো। আর রহিম যদি আমার কাছে না দিয়ে রহিম ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়, একই কথা হলো, শুধু তফাৎটা হলো এই, টাকা বেড়েছে ব্যাংকে, আমার নগদান বইতে টাকা বাড়েনি। এই ঘটনাটা ঠিক তেমনি একটা ঘটনা। আমার একজন দেনাদার আমার কাছে টাকা না দিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়েছে, এতে করে আমার ব্যাংক স্টেটমেন্টে টাকা বেড়েছে আর নগদান বইতে টাকা বাড়েনি। এখন আমি যদি নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণী মিল করতে চাই, তাহলে নগদান বইয়ের মধ্যে যদি আমি 30,000 টাকা যোগ করে দেই, তাহলে কি হবে? দুইটা বই সমান হবে। তো এটাও আমরা যোগের মধ্যে লিখব, 2 নাম্বার দিয়ে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 30,000 টাকা। ঠিক আছে, আমাদের 1 গেল, 2 গেল, 3 গেল। 4 নাম্বার, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। 4 নাম্বার এন্ট্রি বলছি, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। তো এই জিনিসটা কি? আমি তোমাদের বোঝার জন্য কথাগুলো বলছি। আমি ঢাকা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকি। তো কাজের পারিশ্রমিক হিসাবে আমাকে বোর্ড থেকে চেক দেয়। চেক অনেক সময় অ্যাকাউন্টে টাকা চেক দেয়, অনেক সময় অ্যাকাউন্টে টাকা জমা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষা সংক্রান্ত কাজ করি, ওখানে আমার যে পারিশ্রমিক বাবদ আমি এই গত 2-1 মাসের মধ্যে 2টা চেক পেয়েছি।
তো চেক পাওয়ার পরে আমি ওই চেকটা যদি ব্যাংকে জমা না দিয়ে ঘরে রেখে দিই তাইলে এই চেকের তো কোনো মূল্য নেই। আমি চেকটা পাওয়ার পরই কী করব, এটা ব্যাংকে জমা দিব। তারপরে ব্যাংক যদি টাকা আদায় করে তাহলে কি হবে, দুইটা বইয়ের মধ্যে সমতা হবে বা মিল হবে। তো এখানে ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, এই কথার অর্থ হলো যে আমার দেনাদারের কাছ থেকে আমি যাদের কাছে টাকা পেতাম তারা আমাকে একটা চেক দিয়েছে। কত টাকার চেক দিয়েছে? 10,000 টাকার। চেক দেওয়ার সাথে সাথে আমি কি করেছি, আমার নগদান বইতে 10,000 টাকা লিখেছি, তারপরে ব্যাংকে গিয়ে চেকটা জমা দিয়েছি, কিন্তু ব্যাংক টাকা আদায় করতে পারে নাই। ব্যাংক টাকা আদায় না করার অনেক কারণ আছে, সামনে বলবো। ব্যাংক টাকা আদায় করতে পারে নাই। ব্যাংক টাকা আদায় করতে না পারলে তাহলে কি গরমিল হয়ে গেছে না? দেখো দুইটা বইয়ের মধ্যে আমি একটা চেক পেলাম, নগদান বইতে 10,000 টাকা জমা লিখলাম, ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক ওই চেকের টাকা আদায় করতে পারে নাই, তাহলে ব্যাংকে কি টাকা বেড়েছে? ব্যাংকে টাকা বাড়েনি। ব্যাংকের কাছে কি থাকে? ব্যাংকের কাছে কি নগদান বই থাকে কোনো দিন? আমি একটু আগে বুঝাইছি তোমাদেরকে। ব্যাংকের কাছে থাকে কোন বই? ব্যাংকের কাছে থাকে পাসবই বা আধুনিক আমরা যেটা বলি ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকের কাছে থাকে ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংকে টাকা 10,000 টাকা বাড়ে নাই, বেড়েছে নগদান বইতে। এখন যদি আমি দুইটা বই সমান রাখতে চাই, একটু খেয়াল করে দেখো, অলরেডি টাকা বেড়েছে নগদান বইতে আর ব্যাংক স্টেটমেন্টে টাকা বাড়েনি। তো দুইটা বইয়ের মধ্যে গড়মিল কত? 10,000 টাকা। এই 10,000 টাকা যে গড়মিল, এটা যদি আমি নগদান বই থেকে মাইনাস করে দেই তাইলে কিন্তু দুইটা বই সমান হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংক সমন্বয় কেন আমরা করছি, শুধু এইটা মাথায় রাখতে হবে সব সময় যতক্ষণ এই অঙ্ক করবা, যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং ব্যাংক সমন্বয় ব্যাংক স্টেটমেন্ট সমান করা। সবসময় এটা মাথায় থাকবে আমার। আমরা ব্যাংক সমন্বয় কেন করছি? নগদান বইয়ের সাথে ব্যাংক স্টেটমেন্টের মিল করার জন্য, মিল করার জন্য, অমিল করার জন্য না। অমিল আছে, অমিলগুলোকে মিল করার জন্য। তো এইটা আমরা বিয়োগের 1 নম্বরে লিখব। এই যে আমাদের 4 নম্বর এন্ট্রি, বিয়োগের 1 নম্বরে লিখব আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি 10,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে নগদান বইয়ের সাথে ব্যাংক স্টেটমেন্টের উদ্বৃত্তটা মিল হবে, সমান হবে। এরপরে 5 নাম্বার, মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন। মালিক, আমরা অঙ্ক যে প্রতিষ্ঠানের অঙ্ক করছি পদ্মা লিমিটেডের অঙ্ক করছি। পদ্মা লিমিটেডের যিনি মালিক, মালিক কি করেছে? ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে 5,000 টাকা। তো এটা তো একটা কমন সেন্সেরই কথা, সহজ কথা। ব্যাংক থেকে যদি তুমি টাকা উত্তোলন করো তাহলে ব্যাংকে তোমার টাকা কমবে না বাড়বে? ব্যাংকে টাকা কমবে। ব্যাংকে কি বই থাকে? ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট থাকে। ওখানে টাকা কমেছে, কত টাকা কমেছে? 5,000 টাকা কমেছে। নগদান বইতে কি কমেছে? নগদান বইতে কমে নাই। তাহলে এখন সমান করতে হইলে নগদান বইতেও কমাতে হবে, তাইলে তো দুইটা বই সমান হয়। মালিক ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে 5,000 টাকা, ব্যাংক থেকে, ব্যাংকের স্টেটমেন্টে 5,000 টাকা কমে গেছে, আমি নগদান বইতেও যদি 5,000 টাকা কমিয়ে দেই তাহলে দুইটা বইয়ের মধ্যে সমান হবে। তাহলে আমরা বিয়োগের 2 নম্বরে লিখব মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন, বিয়োগের 2 নম্বর। মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। ৳5,000 টাকা। এটা গেল আমাদের 5 নাম্বার গেল। 6 নাম্বার, 6-7 একসাথেই বোঝা দিতে চাই তোমাদের একটু। ব্যাংকের সুদ, তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, কমার্সে পড়ো তোমরা, তোমাদের এই কথাগুলোর সাথে পরিচয় অনেক আগে থেকে আছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এবং ব্যাংক চার্জ, হ্যাঁ, এই দুইটা শব্দ বিভিন্ন অঙ্ক করতে গেলে থাকে। প্রায় সব অঙ্কের মধ্যেই ব্যাংক চার্জ, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ এগুলো থাকে। তো জিনিসগুলো একটু বোঝা দিচ্ছি, তারপরে আমরা যোগ বিয়োগ করব। হ্যাঁ, আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি,
তোমরা নিশ্চয়ই জানো ব্যাংকে টাকা জমা রাখলে বছর শেষে জমা টাকার উপর একটা সুদ পাওয়া যায়। বছর শেষে জমা টাকার উপর একটা সুদ পাওয়া যায়, সেটাকে বলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তো আমার মনে করো ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, আমার ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, বছর শেষে ব্যাংক আমাকে 1 লক্ষ টাকার উপর মনে করো 4,000 টাকা সুদ দিল, সুদ মঞ্জুর করলো। তাহলে আমার ব্যাংকে কত টাকা হবে? নিশ্চয়ই 1,04,000 টাকা হবে। তাহলে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংকে টাকা বাড়ে না কমে? টাকা বাড়ে। আবারও বলছি, আমার ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, আমি জমা রেখেছি। ব্যাংকে আমরা যে টাকা জমা রাখি, ব্যাংকে টাকা জমা রাখার মূল উদ্দেশ্য কি সুদের জন্য? না, ব্যাংকে আমরা টাকা জমা রাখি অর্থের নিরাপত্তা বিধানের জন্য। কেমন? ব্যাংকে টাকা রাখার মেইন উদ্দেশ্য হচ্ছে অর্থের নিরাপত্তা বিধান। আর এটা ব্যাংকের ব্যাংকিং রুলস অনুযায়ী ব্যাংকে টাকা জমা রাখলে একটা নির্দিষ্ট হারে বছর শেষে একজন আমানতকারী বা একজন গ্রাহক একটা নির্দিষ্ট সুদ পায়, এটাকে বলে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তো ওই ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, সুদ মঞ্জুর করলে আমার টাকা বাড়বে। আর ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কেটে নেয়, বিভিন্ন ব্যাংক যে আমার হিসাবটা পরিচালনা করছে সার্ভিস চার্জ বাবদ, ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কেটে নেয়, কর্তন করে, সেটাকে বলে ব্যাংক চার্জ। 4,000 টাকা আমাকে ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 4,000। তো 4,000 টাকা আমার অ্যাকাউন্টে বেড়েছে, আমার অ্যাকাউন্টে বেড়েছে, দ্যাট ইজ ব্যাংক স্টেটমেন্টে বেড়েছে। 4,000 টাকা ব্যাংকে টাকা বেড়েছে, আমি এই 4,000 টাকা যদি নগদান বইয়ের সাথে যোগ করে দেই তাহলে দুইটা বই সমান হবে। তাহলে এটা যোগের মধ্যে আমরা 3 নম্বরে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কত? 4,000 টাকা। আমি কিন্তু দুইটা একসাথেই বোঝায় ফেলছি। আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ তো বললাম যে ব্যাংক যে আমার হয়ে কাজ করছে, আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, ব্যাংক যে সারা বছর আমার অ্যাকাউন্টের মেনটেন রক্ষণাবেক্ষণ করছে, তো ব্যাংক এই বাবদ ব্যাংক কিছু টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় বছর শেষে, সেটাকে বলে ব্যাংক চার্জ। তো কেটে নিলে তো টাকা সঙ্গত কারণে কমে যায়। আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক 2,000 টাকা বছর শেষে কেটে নিয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা ব্যাংক কেটে নিয়েছে। তো ব্যাংক কেটে নিলে আমার ব্যাংক স্টেটমেন্টে 2,000 টাকা কমেছে, ব্যাংক বিবরণীতে 2,000 টাকা কমেছে। আমি যদি এই 2,000 টাকা আমার নগদান বই থেকেও কমিয়ে দেই তাহলে কি হবে? দুইটা বই সমান হবে। সবসময় এটা মাথায় রাখতে হবে, আমি দুইটা বই সমান করব, একটা হলো নগদান বই, একটা হলো ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক বিবরণী। তো 3 নাম্বার আমরা বিয়োগের মধ্যে লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। 3 নাম্বার ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2,000 টাকা। কেমন? এইবার আমি অঙ্কটা কীভাবে ফিনিশিং দিচ্ছি একটু দেখো। আমাদের যোগ বিয়োগের আইটেমগুলি বসানো শেষ। এবার দেখো আমার যোগের আইটেম কয়টা আছে? যোগের আইটেম আমার আছে 3টা, 40, 30, 70, 74,000। দ্বিতীয় কলামে দাও 74,000। যোগের আইটেম কয়টা? 3টা, 40, 38, 70 আর 4 74,000। আবার বিয়োগের আইটেমও কয়টা আছে? 3টা আছে দেখো, 10,000, 5 15,000, 2 17,000। 17,000 দ্বিতীয় কলামে দাও। আচ্ছা, আমরা আরম্ভ করেছিলাম নগদান ব্যাংক উদ্বৃত্ত 50,000 আর এখানে 74,000 যোগ। এখানে এটার সাথে এটা কি আমরা লেখা আছে? নগদান বইয়ের সাথে এটা যোগ। তো এটা 74,000-এর নিচে একটু দাগ দাও, 1,24,000। 74 আর 50, 1,24,000। তারপরে 17,000 এখানে লেখা আছে বিয়োগ, অর্থাৎ ওই দুইটা 1,24,000 থেকে 17,000 বিয়োগ করো। $1,07,000। আমাদের অঙ্কের রেজাল্ট হয়েছে 1,07,000। তো এই রেজাল্টটা বরাবর আমার লিখতে হবে ব্যাংক বিবরণী অনুযায়ী, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে যেটা বের হলো এটা, এই যে এটা হলো
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,07,000। এটা শেষে উত্তর লিখে দিবা এইভাবে, উত্তর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,07,000 টাকা। এই হলো আমাদের অঙ্কটা শেষ হলো। তো আশা করি তোমাদেরকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বারবার একটা কথা আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে থাকি, সেটা হলো তোমাদের বোঝাতে পারলেই আমাদের সার্থকতা। কেমন? তো তোমরা সামনাসামনি থাকলে, তোমরা প্রশ্ন করলে যেভাবে তোমাদেরকে একটা জিনিস বারবার বোঝানো সম্ভব হয়, সেটা আমাদের অনলাইন ক্লাসে সম্ভব হচ্ছে না। তারপরেও আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে থাকো, সবসময় আমার স্টুডেন্টরা বলে যে স্যার আমরা ভালো বুঝতে পারি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তারপরে আরও কিছু জানার থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে অথবা ফোন করবে, আমি ইনশাআল্লাহ তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের মঙ্গল কামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার অনলাইন ক্লাস আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।